আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আদনান সালেহিন সি ইউনিটের আরেকটি এমসিকিউ সলভ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো চলো আমরা শুরু করে দিই। আজকে আমরা কেমিস্ট্রি 10টা এমসিকিউ সলভ করব। তো আমাদের প্রথম কোশ্চেনে বলছে যে নিম্নলিখিত এর মধ্যে প্রথম আয়নীকরণ শক্তি ক্রম ব্যাখ্যা করো। আচ্ছা ঠিক আছে, আমাদের কি কি আয়ন আছে সেটা আমরা লিখে নিই। আমাদের এখানে আছে হচ্ছে অক্সিজেন মাইনাস আয়ন, নর্মাল অক্সিজেন অণু, আর একটা কি অক্সিজেন প্লাস। এখন এদের মধ্যে হচ্ছে কার প্রথম আয়নীকরণ শক্তি বেশি সেটা আমাদের বের করতে হবে। তো আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি হচ্ছে যে এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি বলে। মেইন কথা হচ্ছে যে আমাদের ব্যালেন্স শেল থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। তো এইখানে হইতেছে অক্সিজেন মাইনাস আয়ন আছে। মাইনাস আয়ন মানে কি? ব্যালেন্স শেলে একটা ইলেকট্রন প্রবেশ করছে, দুইটা ইলেকট্রন প্রবেশ করছে। তো প্রবেশ করার ফলে কি হবে? যে ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ হবে, বিকর্ষণ হওয়ার ফলে তার আকার বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পেলে কি, এই যে কেন্দ্রে যে পজিটিভ চার্জ থাকে, মানে নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ থাকে, এটার সাথে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের এই যে নেগেটিভ চার্জ আছে এদের আকর্ষণ শক্তি কমে যায়। যার ফলে অল্প শক্তিতেই কি আমরা ইলেকট্রন একটা বের করে আনতে পারবো, তাই না? তাই হচ্ছে এর আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে। তারপরে হইতেছে নর্মাল অক্সিজেন অণু। এখানে যে কয়টা প্রোটন আছে সেই পরিমাণ ইলেকট্রন আছে। আর এখানে হইতেছে অক্সিজেন প্লাস। তো অক্সিজেন প্লাস মানে কি, সে হচ্ছে তার ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রন ছেড়ে দিছে। তো ছেড়ে দেওয়ার কারণে কি হয়েছে, এই যে যে আমার ভ্যালেন্স শেলের যে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভলি চার্জ ইলেকট্রন আছে, এর সাথে হচ্ছে কেন্দ্রের যে প্রোটন তাদের বা নিউক্লিয়াসের যে প্রোটন তাদের মধ্যে আকর্ষণ শক্তি বৃদ্ধি পাইছে, তাদের আকার ছোট হয়ে গেছে। তো আমি যদি এখন একটা ইলেকট্রন অপসারণ করতে চাই তাহলে কি আমার বেশি শক্তির প্রয়োজন হবে। তো এর আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অক্সিজেন 2+ এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে অক্সিজেন, নর্মাল অক্সিজেন আয়নের, সরি নর্মাল অক্সিজেন অ্যাটমের, তারপরে হচ্ছে অক্সিজেন 2- এর। আচ্ছা তারপরে হচ্ছে আমরা নেক্সট। আচ্ছা, এই কোশ্চেনে বলা আছে যে 0.1 মোল সোডিয়াম অ্যাসিটেট এবং 0.1 মোল অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের পিএইচ কত? আর কে এর মান দেওয়া আছে 2 × 10⁻⁵। আচ্ছা, এটা একটা বাফার দ্রবণ। বাফার দ্রবণে হচ্ছে আমার কি কি আছে? একটা দুর্বল অ্যাসিড আছে এবং লবণ আছে। তার মানে কি, এটার পিএইচ বের করার জন্য আমরা কোন সূত্র ইউজ করব? হ্যান্ডারসন হ্যাসেলবার্গ যে সূত্রটা আছে সেটা ইউজ করব, তাই না? এটা সূত্রটা কি হবে? পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, ঘনমাত্রা অফ সল্ট ডিভাইড বাই ঘনমাত্রা অফ অ্যাসিড। আচ্ছা, তো এখানে আমাদের অ্যাসিড কে আর সল্ট কে? তো এখানে হচ্ছে আমাদের সোডিয়াম অ্যাসিটেট হচ্ছে আমাদের সেই সল্ট। তাহলে সল্ট কি হবে? সোডিয়াম অ্যাসিটেট CH3COO। আর এর মোল সংখ্যা কত দেওয়া আছে? 0.1। এখন এখানে আমাদের ঘনমাত্রা বের করা লাগবে। মোল দেওয়া আছে কিন্তু আয়তন দেওয়া নেই। যদি আয়তন দেওয়া না থাকে আমরা আয়তনকে 1 ধরে নিব। তো এটার ঘনমাত্রা হবে কি 0.1 মোল/লিটার। এরপরে হচ্ছে অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এর মোল সংখ্যা দেওয়া আছে 0.1। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন পিএইচ বের করবো। তাহলে পিএইচ কি হবে? পিএইচ ইজ ইকুয়ালস টু পিকেএ প্লাস লগ 0.1 ডিভাইড বাই 0.1। আয়তনকে যেহেতু আমরা 1 ধরে নিছি, তো এখানে হচ্ছে ভলিউমও যা হবে, এখানে আমার কনসেন্ট্রেশনও যা হবে, আমাদের মোল সংখ্যাও তাই হবে। বা মোল সংখ্যা যা হবে কনসেন্ট্রেশন একই হবে। তো এই 0.1 কেটে যাবে, তাহলে কি থাকবে? log 1 থাকবে। log 1 এর ভ্যালু 0, তাহলে কি টোটাল টার্মটা 0। তাহলে থাকে কে? পিকে। এখন আমরা পিকে সমান কি জানি? পিকে ইজ ইকুয়ালস টু মাইনাস লগ অফ কে, তাই না? তো এখানে কে এর ভ্যালু কত দেওয়া? 2 × 10⁻⁵। তাহলে কি হবে? মাইনাস মাইনাস লগ 2 × 10⁻⁵। তাহলে এইটার ভ্যালু আসবে হচ্ছে, আমি একটু ক্যালকুলেট করে নিই, সেটা হচ্ছে এটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের 4.70। তো আমরা এই 4.70 ভ্যালুটাকে এখানে বসাই দিব। পিএইচ এর ভ্যালু যা পিকে এর ভ্যালু তাই, বা পিকে এর ভ্যালু যা পিএইচ এর ভ্যালু তাই। তাহলে কি হবে? 4.70। এটাই আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 4.7।
আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। এখানে কি বলছে, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছে এবং সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে। তড়িৎদ্বার দুটির বিজারণ বিভব যথাক্রমে -0.76 ভোল্ট এবং +0.80 ভোল্ট। এই তড়িৎদ্বার দুটি দ্বারা একটি কোষ তৈরি করলে মোট বিভব কত হবে? আচ্ছা, আমাদের কোষ যখন আমরা তৈরি করব, তাহলে আমাদের কোনটা ফার্স্টে ডিটারমাইন করতে হবে, কোনটা অ্যানোড আর কোনটা ক্যাথোড, তাই না? তো আমরা হচ্ছে আগে হচ্ছে দুইটার বিজারণ বিভব লিখে ফেলি। জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হচ্ছে, আর বিজারণ বিভব কত? -0.76 ভোল্ট। আবার কি দেওয়া আছে, সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে, এটার তো বিভব কত? এটা তড়িৎদ্বার বিভব হচ্ছে +0.80 ভোল্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে যার বিজারণ বিভব বেশি হবে সে যাবে ক্যাথোডে, আর যার বিজারণ বিভব কম হবে সে যাবে অ্যানোডে। তাহলে এখানে হচ্ছে সিলভারের বিজারণ বিভব বেশি, তাহলে ক্যাথোডে কে যাবে? এ যাবে, তাই না? তাহলে এ যাবে হচ্ছে আমাদের ক্যাথোডে। তো এখন হচ্ছে আমাদের কোষ বিভব বের করা লাগবে। কোষ বিভবের সূত্র হচ্ছে কোষ বিভব সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ওকে, তো আমাদের ক্যাথোডের বিভব কত দেওয়া? 0.80 দেওয়া, +0.80 মাইনাস, আর অ্যানোডের তড়িৎদ্বার বিভব কত দেওয়া? -0.76 দেওয়া। তো তাহলে আমার এটা কি আসবে? এই মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাবে, তাহলে কি আসবে? +0.80 +0.76। তাহলে এই দুটো যোগ করলে আমাদের আসবে হচ্ছে 1.56, +1.56। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? +1.56 ভোল্ট। আচ্ছা, এই প্রবলেম বলছে হচ্ছে গ্যাস দ্বয়ের ব্যাপন হার, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? আচ্ছা, গ্যাস দ্বয়ের ব্যাপন হারের সূত্র কি? যেটা হচ্ছে গ্রাহামের সূত্র, তাই না? ব্যাপন হার সমানুপাতিক কি? আণবিক ভর, ব্যাপন হার হবে আণবিক ভরের √এর ব্যস্তানুপাতিক। তো এখানে হচ্ছে আমাদের আণবিক ভরটা বের করা লাগবে। নাইট্রোজেনের আণবিক ভর কত হবে? একটা নাইট্রোজেনের 14 হয়, তাহলে দুইটা নাইট্রোজেনের হবে কত? দুইটা নাইট্রোজেন হবে 14 দুগুণ 28। তারপরে হচ্ছে কার্বন, সিও, তাই না? সিও, এটার কত হবে? কার্বনের 12 আর অক্সিজেনের 16, তাহলে হবে হচ্ছে 16 আর 10 কত? 26, 27, 28। এটার হবে হচ্ছে 28। ওকে, নাইট্রোজেনের 28, তারপরে সিও এটারও 28, তার মানে কি অ্যান্সার হবে এটা। আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। সেটা হইতেছে Al2SO4 এর আয়নিক গুণফল কত হবে? তো আয়নিক গুণফল মানে হচ্ছে আমাদের কেএসপি। কেএসপি সমান কি? কেএসপি সমান হবে হচ্ছে, আচ্ছা আগে হচ্ছে জলীয় দ্রবণ এটা কিভাবে ভাঙে আমাদেরকে সেটা দেখাই নিতে হবে। সেটা হইতেছে 2Al3+ আর কি 3SO4 2-। তো এটা হচ্ছে এভাবে ভাঙে, তাহলে কেএসপি কি হবে? ঘনমাত্রা অফ অ্যালুমিনিয়াম 2+, আর এই সহগটা পাওয়ার আকারে চলে যাবে আর কি সালফেট আয়নের ঘনমাত্রা SO4 2-, আর হচ্ছে এই তিনটা হচ্ছে এখানে বাই সহগটা পাওয়ার আকারে চলে যাবে। তো এখানে হচ্ছে আমাদের এইটা হবে অ্যান্সার, এই যে কেএসপি হবে এটা। দেন আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নিম্নলিখিত গ্যালভানিক কোষ সম্পর্কে সঠিক উক্তিটি চিহ্নিত করো। আমাদের এখানে কি কি হচ্ছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হচ্ছে এবং কি কপার 2+ থেকে কপার হচ্ছে, তাই না? তাহলে জিঙ্ক কি করতেছে? জিঙ্ক হচ্ছে আমাদের দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হচ্ছে? জিঙ্ক 2+ পরিণত হচ্ছে। আর কপার কি করতেছে? কপার আয়ন কি করতেছে? কপার আয়ন হচ্ছে কি কপার 2+ আয়ন কি দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি কপার আয়নে পরিণত হচ্ছে। ওকে, তাহলে যে ইলেকট্রন ছাড়ে তার কি ইলেকট্রন ছাড়ন করতেছে না, ছাড়ন মানে জারণ, তার মানে কি জিঙ্কের জারণ হচ্ছে।
আর কপার 2 প্লাস আয়ন এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হচ্ছে, ও গ্রহণ করতেছে, তার মানে কি ওর ওর হবে বিজারণ। তো যার বিজারণ হয় সে যায় হচ্ছে ক্যাথোডে, আর যার জারণ হয় সে যায় হচ্ছে অ্যানোডে। তাহলে এখানে আমাদের কি হবে, জিঙ্ক অ্যানোডে যাবে এবং কি কপার যাবে ক্যাথোডে। তো এখন আমরা অপশন গুলোকে চেক করি, তারপর আমরা বের করি যে কোনটা সঠিক উত্তর হবে। তো প্রথমে দেওয়া আছে দ্য জিঙ্ক ইলেকট্রোড ইজ দ্য ক্যাথোড, এটা হবে না, জিঙ্ক ইলেকট্রন হবে কি অ্যানোড, কারণ হচ্ছে কি ও জারণ করতেছে, তাই না? তাহলে এই অপশনটা ভুল হবে। সেকেন্ড অপশনে বলছে হচ্ছে অক্সিডেশন টেকস প্লেস এট দ্য কপার ইলেকট্রোড, না, কপার ইলেকট্রোডে তো আমার রিডাকশন করতেছে, অক্সিডেশন হচ্ছে না, তাহলে কি এটা এই অপশনটাও হবে না। তারপরে থার্ড অপশনে বলছে দা রিয়াকশন জিঙ্ক 2 প্লাস প্লাস কপার ইজ ইকুয়ালস টু জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, আচ্ছা না এটা হবে না। আর আরেকটা কি দেওয়া আছে, স্পন্টেনিয়াস ইলেকট্রন ফ্লোস ফ্রম দ্য জিঙ্ক ইলেকট্রোড টু দ্য কপার ইলেকট্রোড। তো আমাদের জিঙ্ক যে ইলেকট্রন গুলো ছেড়ে দিচ্ছে, যে জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আলটিমেটলি এই দুটো ইলেকট্রনই তো কপার ইলেকট্রোডে যাচ্ছে বা কপারের ইলেকট্রোডে যাচ্ছে, তাহলে তার মানে কি ডি হবে আমাদের অ্যান্সার। পরমাণুর একটি ইলেকট্রনের জন্য কোন চারটি কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি অনুমোদনযোগ্য? আচ্ছা, তো আমরা ফার্স্টে এন, এল, এম এবং এন, এই চারটা কোয়ান্টাম সংখ্যার আমরা হচ্ছে কিভাবে বের করতে হয় সেটা দেখে নিই আগে। এন হচ্ছে আমাদের প্রাইমারি কোয়ান্টাম সংখ্যা, আর এম এল কি, এল হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা, এটা কি 0 থেকে n-1 পর্যন্ত। আর এম হচ্ছে কি, এম হচ্ছে +-l, 0। আর এস হচ্ছে পজিটিভ, পজিটিভ হাফ অথবা কি নেগেটিভ হাফ। তো আমরা আমাদের এন এর ভ্যালু, আমরা এখন অপশন গুলোকে চেক করে নিব। এন এর ভ্যালু যদি 1 হয়, এল এর ভ্যালু 1 হবে না, কারণ কি এল এর ভ্যালু n-1 পর্যন্ত, তাহলে এই অপশনটা হবে না। তারপরের অপশনটা আছে এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 1। ওকে, কিন্তু এম এর ভ্যালু কি -2 দেওয়া, কিন্তু এখানে এম এর ভ্যালু কি হওয়া উচিত ছিল, এম এর ভ্যালু হওয়া উচিত ছিল -1, 0, +1, কারণ এল এর ভ্যালু আমার 1, মানে হচ্ছে -l, 0, +l। তো এটা আমাদের ভুল, এই অপশনটাও হবে না। তারপরে দেওয়া আছে n=2, l=1, m=0, s=+1। তো এখানে হচ্ছে আমাদের পুরাটাই ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, NH3 এর বন্ধন কোণ কত? আচ্ছা, NH3 এর বন্ধন কোণ হচ্ছে 160 ডিগ্রি। এটা কিভাবে আসে, NH3 এর স্ট্রাকচার হচ্ছে এমন, এটার স্ট্রাকচার হবে এমন, নাইট্রোজেনের উপরে 2টা লোন পেয়ার আর কি 3টা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড। এখন হচ্ছে আমাদের ভিএসিপি থিওরি অনুযায়ী লোন পেয়ারের বিকর্ষণ গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ গ্রেটার দেন বিপিবিপি বিকর্ষণ, বা বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ। তো এখানে লোন পেয়ার আর হচ্ছে বন্ড পেয়ার এই দুটোর মধ্যে বিকর্ষণ হয়। নরমালি এর 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 হাইব্রিডাইজেশন হচ্ছে আমাদের sp3। তো সেই অনুসারে এটার বন্ধন কোণ হওয়া উচিত ছিল 109.5 ডিগ্রি। কিন্তু এই যে আমার লোন পেয়ার আছে, এই লোন পেয়ার কি করে, এর বন্ড পেয়ারকে ধাক্কা দিয়ে নিচে সরাই দেয়, এই কারণে কি এর বন্ধন কোণটা কমে যায়। তো এটা হবে হচ্ছে 160 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 160 ডিগ্রি। তারপরে কপারের ডি অরবিটালে কতটি ইলেকট্রন থাকে? তো কপারের ইলেকট্রন বিন্যাস আমরা করে নিব। কপারের 29, আর্গন 4s2 3d9। এমন তো হওয়ার কথা ছিল, বাট এমন হয় না, কারণ কি ডি অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল থাকে। তো এইটার ইলেকট্রন বিন্যাসটা এমন হবে 4s1 3d10, তার মানে কি ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকে। ওকে, তো আজকের ক্লাস এটুকুই, ধন্যবাদ।